লেসন প্ল্যানটা একটু আলোচনা করব প্রথমে। কিছু জিনিস তোমাদের বিএইটি অ্যাক্রিডিটেশনের জন্য দরকার হবে। আমাদের ইউনিভার্সিটি অ্যাক্রিডিটেশনের জন্য অ্যাপ্লাই করেছে, বিএইটি অ্যাক্রিডিটেশন বলি আমরা। ভিজিটিং টিম এসে স্টুডেন্টদের সাথেও কিছু কথা বলে, তার কারণে স্টুডেন্টদের আউটকাম বেসড এডুকেশন সম্পর্কে কিছু নলেজ থাকতে হয়। গত সেমিস্টারে একটা ওয়ার্কশপ হয়েছিল মনে হয়, তাই না? তোমরা অ্যাটেন্ড করছো না? জি স্যার। এরকম ওয়ার্কশপ আরো হবে ইনশাআল্লাহ। তো কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে, যেমন কোর্স স্পেসিফিকেশন, এটার অপর নাম হচ্ছে লেসন প্ল্যান বা লেকচার প্ল্যান, তাই বলো। এখন ভিজিটিং টিম এসে যদি জিজ্ঞেস করে যে লেসন প্ল্যান কি জিনিস, তুমি তো কোর্স স্পেসিফিকেশন জানো, কিন্তু লেসন প্ল্যান তো জানো, তাহলে তো হবে না। এটার আরেকটা নাম লেসন প্ল্যানও বলা হয়। এখানে বেসিক কিছু ইনফরমেশন আছে, এই কোর্স সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন। রেশনাল মানে হচ্ছে যে কেন কোর্সটা তুমি নিবা, অবজেক্টিভ মানে হচ্ছে যে এটার অবজেক্টিভটা কি, আর সিনপসিস মানে হচ্ছে কোর্সের ভিতরে কি আছে, কি কি জিনিস আছে। সিও, সিও মানে হচ্ছে কোর্স আউটকাম। কোর্স আউটকামকে অনেক জায়গায় আবার আইএলও বলে। আইএলও মানে কি জানো? ইন্টেন্ডেড লার্নিং আউটকাম। আইএলও মানে ইন্টেন্ডেড, না স্যার, ইন্ডিভিজুয়াল। আচ্ছা দেখো, এখানে আউটকাম বলতে আমি বুঝাচ্ছি যে এই কোর্স থেকে তোমরা কি অ্যাচিভ করবা, আমার টার্গেটটা কি, কোর্সের টার্গেটটা কি। টার্গেট হচ্ছে এই জিনিসগুলো তোমরা অ্যাটেইন করবা, ঠিক আছে? এই কোর্সটা শেষ করার পরে স্টুডেন্টদের মধ্যে কিছু কোয়ালিটি বা কিছু ইফিসিয়েন্সি, কিছু যোগ্যতা তৈরি হবে, ঠিক আছে না? এগুলো এখানে লেখা আছে। রিফ্লেক্ট দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ অল্টারনেটিভ কারেন্ট ওয়েভফর্ম, ফেজ শিফটিং, বিভিন্ন জিনিসপত্র আছে। অ্যাপ্লাই কমপ্লেক্স ভেরিয়েবল, various circuit rules, theorems for solving complex series parallel networks, design various series parallel resonance circuit, passive filters, and two-port networks. তাহলে এই ধরনের কিছু আউটকাম এখানে দেওয়া আছে। আর এখানে হচ্ছে কোর্সের আউটলাইন, কন্টেন্ট অফ আউটলাইন অফ দ্য কোর্স, কোন সপ্তাহে কি পড়ানো হবে এটা এখানে দেওয়া আছে। আচ্ছা, একটা জিনিস একটু চেক করি, দাঁড়াও। ও আচ্ছা, এখান থেকেই তো দেওয়া আছে, ঠিক আছে। এটা আমরা ফিজিক্যালি যখন পরীক্ষা হয় তখন এই সিস্টেমে আমরা পরীক্ষা নেই, এটা এখানে দেওয়া হয়েছে। আর অনলাইনে যদি পরীক্ষা হয় তখন কিছু চেঞ্জ আসতে পারে। মিড টার্ম 30, ফাইনাল 50 এরকমই থাকে নরমালি, মাঝখানে কিছু ভাগ আসতে পারে, ভাইবা আসতে পারে, ভাইবা অথবা কুইজ আসতে পারে, তাই না, মাঝখানে। কিন্তু টোটাল মার্কসটা 30, 50 এরকমই নরমালি আমরা রাখি থিওরি কোর্সের ক্ষেত্রে। এই কোর্সের ক্ষেত্রে তোমাদের 3টা বই একটু দেখতে হবে। একটা হচ্ছে কর্পোরানের বই, বয়েল স্টেটের বই, সাদিকুর, আলেকজান্ডার সাদিকুর বই। আরেকটা হচ্ছে ক্লাসের যে লেকচার বা নোট থাকবে এগুলো একটু ফলো করতে হবে, তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই কোর্সের ম্যাপিং, সিওর সাথে প্রোগ্রামের আউটকামের একটা ম্যাপিং এইভাবে করা হয়েছে। এটা একটা টেন্টেটিভ ক্লাস টেস্টের শিডিউল, এই শিডিউলটা ফলো করা হবে, অর্থাৎ 2টা ক্লাস টেস্ট মিনিমাম আমরা নিব, এর চেয়ে বেশিও নিতে পারি।
ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লেসন প্ল্যান। এটা আগে বানানো হয়েছিল, এটা কিছু চেঞ্জ আসলে করা দরকার। ডিসি সার্কিট তোমাদের তো আতার স্যার পড়াইছিল তাই না? Yes, sir. অনলাইন সিস্টেমে করছো, কেমন শিখতে পারছো তা তো জানি না, তবে আতার স্যার তো খুব ভালো ক্লাস নেন। ফার্স্ট সেমিস্টারে উনি নিশ্চয়ই অনেকগুলো ক্লাস নিছেন। অনেক ভালো কাজ নিয়েছে স্যার। হ্যাঁ, এখন স্যারের পারফরমেন্স দিয়ে তো তোমাদের জীবনে কতটুকু লাভ হবে এটা আসলে বোঝা যাবে, তুমি কতটুকু কষ্ট করতেছো এটার উপরে। হ্যাঁ, স্যার তো কষ্ট করে পড়াইছেন, কিন্তু তুমি কষ্ট করে পড়ছো কিনা, শিখছো কিনা, এটাও একটা ফ্যাক্টর। এখন ডিসি সার্কিটের বেসিকটা কিন্তু এসি সার্কিটে কাজে লাগে, এ কারণেই এখানে স্যার কিন্তু আপনার কথা ডিস্টার্ব করতেছে। নেটওয়ার্ক কোনো একটু সমস্যা আছে আমার এলাকায়। না স্যার, কথা তো ঠিকই বুঝাচ্ছে। না, নেটওয়ার্ক তো আছে দেখতেছি ভালো, স্যার ক্লিয়ারলি আছে স্যার। ক্লিয়ার আছে না? স্যার বোঝাচ্ছে। স্যার ইয়েস স্যার, ক্লিয়ারলি আছে। আচ্ছা, তাই। তবে আমি আবার গত সেমিস্টারের শেষের দিকে বাসা চেঞ্জ করছিলাম, এই বাসায় একটু নেটওয়ার্কের সমস্যা আছে সামান্য, কখনো কখনো হয়, কিন্তু এখন তো ভালোই নেটওয়ার্ক আছে। তো যে জায়গাটায় নেটওয়ার্ক ভালো পাওয়া যায় ওখানেই বসি আর কি নর্মালি। তাহলে এই কোর্সে তোমরা গত কোর্সের সাথে অনেক মিল পাবা আর কি, থিওরি গুলোতে মিল পাবা। যেমন ধরো আমরা আগে ডিসি সার্কিট নিয়ে পড়ছো তোমরা, এখন এসি সার্কিট নিয়ে পড়বা, অর্থাৎ সাপ্লাইটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে তুমি ডিসি সাপ্লাই নিয়ে কাজ করছো, এখন এসি সাপ্লাই। ডিসি সাপ্লাই মানে হচ্ছে যে ধরো ব্যাটারি, তাই না, যেখানে কোনো ভোল্টেজ চেঞ্জ হচ্ছে না, এখন এখানে সোর্সের ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন অল্টারনেটিভ কারেন্ট ওয়েভফর্মস মানে আমরা বাসা বাড়িতে যে পাওয়ার সাপ্লাই গুলো ইউজ করি, যে কারেন্ট ইউজ করি, হ্যাঁ, সেইগুলো হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এখন এটা নিয়ে অ্যানালাইসিস শুরু হবে, কাজ শুরু হবে। কারণ আগে তোমরা যে মনে করো ওহমস ল পড়ছো, ভোল্টেজ ডিভাইডার রুল পড়ছো, কারেন্ট ডিভাইডার রুল পড়ছো, পড়ছো না? তারপরে তুমি কি পড়ছো, থেভনিনস থিওরাম পড়ছো, নর্টনস থিওরাম পড়ছো, তারপরে মেশ অ্যানালাইসিস করছো, লুপ অ্যানালাইসিস করছো, বা ধরো নোডাল অ্যানালাইসিস করছো, আর কি কি করছো জানি, স্যার ডেল ওয়াই। ডেল ওয়াই, অনেক কিছু করছো তাই না? এগুলো সবগুলোই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। এখানে অ্যাপ্লিকেবল শুধু তোমার ওই যে কি জানি বলে এটাকে, ট্রানজিয়েন্ট রেসপন্স একটা অংশ পড়ছো, ওইটা এখানে আসবে না। ট্রানজিয়েন্ট রেসপন্সটা এই কোর্সের মধ্যে আসবে না, কারণ ট্রানজিয়েন্ট রেসপন্সটা আর এখানে হইতে পারে না। এসির ক্ষেত্রে ট্রানজিয়েন্ট রেসপন্স নাই, বাকি সবগুলো মোটামুটি একই। তো সাথে আরো কিছু জিনিস আসবে, যেমন রেজোনেন্স আসবে, ফিল্টার সার্কিট আসবে। তাহলে ওগুলো বোঝার জন্য প্রথম দিকে মিড টার্মের অংশটা খুব ভালোভাবে পড়তে হবে। আমি মনে করি যে যাদের ডিসি সার্কিটটা ভালো মতো হয় নাই তাদের এখানে একটু কষ্ট হবে। আবার এসি সার্কিটে নতুন কিছু কনসেপ্ট আছে, হ্যাঁ, এই কনসেপ্ট গুলো নতুন করে শিখতে হবে। সুতরাং এই কোর্সে যদি তুমি ভালোভাবে অ্যাটেন্টিভ না হও এবং ক্লাসের সাথে সাথে যদি আগায় না যাও, তাহলে তোমার পরীক্ষায় পাশ করাটা কঠিন হতে পারে, বা ভালো নাম্বার পাওয়াটা কঠিন হতে পারে। এটা বোঝার সাথে সম্পর্কিত, মুখস্থ করার সাথে সম্পর্ক কম এই কোর্সের। মুখস্থ করার বিষয় খুবই কম, নাই বললেই চলে, বুঝতে হবে বেশি। এই জন্য ক্লাসেই বোঝার চেষ্টা করবা, তাহলে তোমাদের জন্য সহজ হবে। ক্লাসে যে পড়াটা পড়বা সেটা রিভিউ করতে হবে তোমাকে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ক্লাস নোটের দিকে যাই। আচ্ছা, এটা তো অন্য জিনিস।
এই কোর্সটা অনেকদিন আগে পড়াইছিলাম, রিসেন্টলি পড়াই নাই, মনে হয় 2 বছর হয়ে গেছে পড়াই না, 2-2.5 বছর। এই নোটগুলো আমার তৈরি করা ছিল, এখান থেকেই পড়াচ্ছি। সাইনোসয়েডাল অল্টারনেটিং ওয়েভফর্ম আমরা পড়বো, অল্টারনেটিং ওয়েভফর্ম, তাই না? অল্টারনেটিং কারেন্ট ওয়েভফর্ম, এসি কারেন্ট বলি না আমরা, এসি বলতে অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট ওয়েভফর্ম। এখন অল্টারনেটিং কারেন্ট ওয়েভফর্ম তো কয়েক ধরনের হইতে পারে, যেমন সাইনোসয়েডাল হইতে পারে, স্কোয়ার ওয়েভ হইতে পারে, ট্রায়াঙ্গুলার হইতে পারে। Where the current or voltage are fixed in magnitude except in transient analysis. দেখো ডিসি ওয়েভফর্মটা কি, যেখানে টাইমের সাপেক্ষে ভোল্টেজ বা কারেন্টটা ফিক্স থাকে, সেটাকে বলা হয় ডাইরেক্ট কারেন্ট, ডিসি কারেন্ট। এটা একটা সংজ্ঞা হতে পারে, যেখানে টাইমের রেসপেক্টে, মনে করো তোমরা প্লট তো শিখছো, তাই না? এক্স এক্সিসে যদি টাইম হয় আর ওয়াই এক্সিসে যদি ধরো ভোল্টেজ অথবা কারেন্ট, ভোল্টেজকেও প্লট করতে পারি, অথবা টাইমের রেসপেক্টে মনে করো কারেন্টকে প্লট করলাম। তাহলে যদি এই প্লটটা এরকম হয়, কারেন্ট বা ভোল্টেজের প্লটটা যদি এরকম হয়, তাহলে এটাকে আমরা কি বলি? ডিসি, ডাইরেক্ট কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট ওয়েভফর্ম, ডিসি কারেন্ট বা ডিসি ভোল্টেজ আমরা বলি অনেক সময়, ডিসি কারেন্ট অথবা ডিসি ভোল্টেজ, বা দুইটাকে একসাথে ডিসি ওয়েভফর্ম। টাইমের রেসপেক্টে যদি এটাকে প্লট করা, টাইমের সাপেক্ষে এর ম্যাগনিটিউডের কোনো চেঞ্জ নাই, অথবা চেঞ্জ থাকতে পারে, চেঞ্জটা থাকলেও এটা কি হবে? পজিটিভ হবে। এখানে নেগেটিভ কোনো অ্যামপ্লিটিউড আছে? এখানে নেগেটিভ অ্যামপ্লিটিউড নাই। কিন্তু এসি কারেন্ট যদি বলি, অল্টারনেটিং ওয়েভফর্মের ক্ষেত্রে এটা কারেন্ট হইতে পারে, ভোল্টেজ হইতে পারে, অন্য যে কোনো কিছু হইতে পারে। এখানে আপাতত আমি ওয়েভফর্ম শব্দটা ইউজ করলাম, কারেন্ট ভোল্টেজ ইউজ করি নাই। দেখছো, খেয়াল করছো? এখানে আমি ওয়েভফর্ম বুঝাচ্ছি। মনে করো এটা অন্য কিছু হইতে পারে, কারেন্ট ভোল্টেজ ছাড়াও অন্য কিছু হইতে পারে না? যে কোনো একটা ওয়েভফর্ম, মনে করো যে কোনো একটা প্যারামিটার। এখন এখানে আমাদের সার্কিট অ্যানালাইসিস করতেছি, এই জন্য আমরা কারেন্ট ভোল্টেজ বলতেছি, কিন্তু যে কোনো একটা ওয়েভফর্মকে আমি অল্টারনেটিভ ওয়েভফর্ম বলতে পারি যদি সেটা টাইমের রেসপেক্টে পজিটিভ হয় বা নেগেটিভ হয়। এরকম যদি হয়, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, তখন এটাকে কি বলি? অল্টারনেটিং ওয়েভফর্ম। যেমন এটা একটা স্কোয়ার ওয়েভ বলি আমরা, এটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম, এটাকে বলি স্কোয়ার ওয়েভফর্ম, আর এটাকে বলি ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম। কিন্তু যেটাই হোক না কেন, এটা তো অল্টারনেটিং ওয়েভফর্ম। এই তিনটাই কি অল্টারনেটিং ওয়েভফর্ম। তাহলে বুঝতে পারছো অল্টারনেটিং ওয়েভফর্ম কাকে বলে? জি স্যার। অল্টারনেটিং ওয়েভফর্ম হচ্ছে সেই ওয়েভফর্ম যে টাইমের রেসপেক্টে কখনো পজিটিভ হয় কখনো নেগেটিভ হয়, এটাকে বলা হয় অল্টারনেটিং ওয়েভফর্ম। তো ট্যাবটা ইনস্টল করি। আচ্ছা, এটা তো দরকার নাই, এটাকে অফ করে দিই। আচ্ছা, সিগনিফিকেন্স অফ সাইনোসয়েডাল এসি ভোল্টেজ। এখন আমরা দেখলাম অল্টারনেটিং ওয়েভফর্ম, সেখান থেকে এখন আমরা কি করতেছি? সাইনোসয়েডাল এসি ওয়েভফর্ম। এখন অল্টারনেটিং ওয়েভফর্ম তো 3 রকম দেখালাম, আরো অনেক ধরনের হতে পারে, শুধু 3 ধরনের না, আরো অনেক ধরনের হতে পারে। এর মধ্যে সাইনোসয়েডালটা কেন আমরা অ্যানালাইসিস করব? সাইনোসয়েডালটা নিয়ে বেশি আলোচনা করব কেন? কারণ হচ্ছে যে আমার পাওয়ার সিস্টেমটা কি সাইনোসয়েডাল ওয়েভফর্ম। আমরা যে বাসা বাড়িতে যে ভোল্টেজ গুলো ইউজ করতেছি, যে সিগন্যাল ভোল্টেজ সিগন্যাল পাচ্ছি,
এগুলো কিন্তু সাইনোসয়েডাল, তাই না? জি স্যার। Yes, sir. ওয়ার্ল্ডে যে কোনো জায়গাতে সাইনোসয়েডাল ওয়েভফর্ম জেনারেট করা হয় এবং সাইনোসয়েডাল ওয়েভফর্ম ভোল্টেজ ওয়েভফর্ম সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয় এবং যে জেনারেটর গুলো আমরা ইউজ করি এগুলো সাইনোসয়েডাল। আরো কিছু কারণ আছে কেন সাইনোসয়েডাল ওয়েভফর্ম আমরা ইউজ করি, শুধু পাওয়ার সাপ্লাই হিসেবে না, মানে আমরা যে ফ্যান লাইট জ্বালাচ্ছি বাসার মধ্যে, এটা শুধু কারণ না, এছাড়াও আরো অনেক অ্যাপ্লিকেশন আছে। যেমন ধরো কমিউনিকেশনের ক্ষেত্রে বিভিন্ন ডিভাইস আছে না, ধরো রেকটিফায়ার সার্কিট আছে, তারপরে মনে করো ট্রান্সমিটার আছে, রিসিভার আছে, অনেক কিছু আছে না। বা ইন্ডাস্ট্রিতে কিন্তু মোটর আছে, জেনারেটর আছে, বা অনেক সার্কিট আছে, ওগুলো তো ইউজ করা হয়। সব জায়গায় যে 220 ভোল্ট ইউজ করা হয় এরকম তো না, তাই না? এই সব জায়গায় কিন্তু সাইনোসয়েডাল ওয়েভফর্ম ইউজ করা হয়, কারণ হচ্ছে ওগুলোতে ইউজ করার কিছু সুবিধা আছে সাইনোসয়েডাল ওয়েভফর্মে। কারণ আমরা সাইনোসয়েডাল ওয়েভফর্মের ক্যালকুলেশন গুলো সহজে করতে পারি, এটা একটা কারণ। অ্যানালাইসিস গুলো সহজ, ঠিক আছে না? এই কারণে সাইনোসয়েডাল ওয়েভফর্ম ইউজ করা হয়। কারণ যখন মনে করো কোন একটা ডিভাইস অ্যানালাইসিস করা হয় বা কোন একটা ডিভাইস উদ্ভাবন করা হয়, তখন কোন একটা ওয়েভফর্ম দিয়ে তো অ্যানালাইসিসটা করা হয়, তাই না? প্রাথমিক স্টেজে তখন ওই অ্যানালাইসিস গুলো সাইনোসয়েডাল ওয়েভফর্মে কিন্তু সহজ হয় কাজ করা, অ্যানালাইসিস করাগুলো সহজ হবে না। এই কারণে সাইনোসয়েডাল ওয়েভফর্ম ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্যান্ডার্ডের মতো, সব জায়গায় এটা ইউজ হয়। এখানে আমরা দেখতেছি যে এসি পাওয়ার সাপ্লাই গুলো কোথায় থেকে পাওয়া যাচ্ছে। যেমন দেখো এটা কি, এটা একটা পাওয়ার প্ল্যান্ট মনে করো এটা কোল পাওয়ার প্ল্যান্ট। পাওয়ার প্ল্যান্ট থেকে কি হয়, আমরা পাওয়ার সাপ্লাই পাই, তাই না? পাওয়ার সাপ্লাই মানেই কিন্তু ভোল্টেজ বা কারেন্ট সাপ্লাই পাচ্ছি। শোনো নাই কথাটা? এগুলো ভ্যারাইটিস টাইপস অফ জেনারেটর, যেখান থেকে আমরা সাইনোসয়েডাল ওয়েভফর্ম পাচ্ছি। এটা একটা জেনারেটর, এটা একটা জেনারেটর, এটা একটা জেনারেটর। মনে করো এটা হচ্ছে ডিজেল জেনারেটর, কথার কথা। এটা মনে করো ওয়াটার টারবাইন, এটা মনে করো মানে স্টিম টারবাইন বা কোল টারবাইন, যেটাই বলো। এটা মনে করো উইন্ড টারবাইন। এটা সোলার। সোলার কিন্তু ডিসি দেয়, জানো? সোলার কি দেয়? জি স্যার। ডিসি দেয়। ইনভার্টার দিয়ে এটাকে কি করতে হয়, এসি করে নিতে হয়। এই জন্য ইনভার্টার ইউজ করছে, দেখো সোলার দিয়ে ইনভার্টার করে এরপরে এসি। আর এটা হচ্ছে সিগন্যাল জেনারেটর। সিগন্যাল জেনারেটর এটা ল্যাবরেটরিতে ইউজ করা হয়। ল্যাবরেটরিতে সিগন্যাল জেনারেটর আমরা ইউজ করি, অথবা ফাংশন জেনারেটর বলে এটাকে। একবার তোমরা যদি ল্যাব করো তখন দেখবা যে ফাংশন জেনারেটর আছে, বুঝতে পারছো? সিগন্যাল জেনারেটর অথবা ফাংশন জি জেনারেটর। স্যার। তাহলে ফাংশন জেনারেটরের কাজ কি, বা এটা ল্যাবরেটরিতে কেন ব্যবহার করা হয়? ফাংশন জেনারেটর বা সিগন্যাল জেনারেটরটা ব্যবহার করা হয় কারণ কি বলো তো দেখি। যেমন ধরো তোমরা গতবার ল্যাব করছো, তাই না? ল্যাব করছো না ডিসিতে? জি স্যার। ডিসি পাওয়ার সাপ্লাই দেখছিলা? জি স্যার। জি স্যার। ওখানে কিন্তু ভোল্টেজ কম বেশি করা যায়, আপ ডাউন করা যায়, তাই না? জি স্যার। ভ্যারিয়েবল পাওয়ার হ্যাঁ, সাপ্লাই। ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই। এটাও সেরকম। তাহলে এসির ক্ষেত্রে কিন্তু আরো কয়েকটা জিনিস আছে। যেমন এসির ক্ষেত্রে মনে করো অ্যাম্পলিটিউড একটা ফ্যাক্টর, এটা হচ্ছে অ্যাম্পলিটিউড। এই সিগন্যালের এটা কি অ্যাম্পলিটিউড, তাই না? তাহলে অ্যাম্পলিটিউড চেঞ্জ করা যায় জি স্যার। সিগন্যাল জেনারেটরের মাধ্যমে। অ্যাম্পলিটিউড চেঞ্জ করা যায়, আরেকটা কি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যায়। মনে করো আমি ফ্রিকোয়েন্সি যদি বাড়ায় দিই তাহলে সিগন্যালটা আরো ঘন ঘন আসবে। তাহলে সিগন্যাল জেনারেটরের কাজ কি? সিগন্যাল জেনারেটর একটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম জেনারেটর, যেখানে আমরা ওয়েভফর্মের অ্যাম্পলিটিউড
এবং ফ্রিকোয়েন্সি, এই দুইটা প্যারামিটার চেঞ্জ করতে পারি। মনে স্যার থাকবে? সিগন্যাল জেনারেটর থেকে আমরা কোনো ভোল্টেজ পাবো? হ্যাঁ, সেটাই তো বললাম। আরেকবার বলতেছি, সিগন্যাল জেনারেটর হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই। সিগন্যাল জেনারেটর হোক আর ফাংশন জেনারেটর হোক, একই নাম। দেখো এখানে কি লেখছে, ফাংশন জেনারেটর। ঠিক আছে, এটার নাম ফাংশন জেনারেটর, অথবা কখনো কখনো সিগন্যাল জেনারেটর বলা হয়। কি বলা হয়? এটা মনে রাখতে হবে। অথবা সিগন্যাল জেনারেটর। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো? জি স্যার। নাম থেকেই তো বোঝা যাচ্ছে ফাংশন জেনারেটর আর সিগন্যাল জেনারেটর। এটা না, এখান থেকে কি পাবো আমরা? একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম পাবো। এখানে অপশন আছে তোমার, সাইনোসয়েডাল, ট্রায়াঙ্গুলার অথবা স্কোয়ার ওয়েভ। এই 3 রকম ফাংশন আছে, বুঝতে পারছো? 3 রকমের ওয়েভ ফর্ম পাওয়া যায়। তাহলে এইটা একটা অপশন। এর 3টা অপশন আছে মূলত। একটা অপশন, 2 নম্বর হচ্ছে অ্যামপ্লিটিউড চেঞ্জ করা যায়। 3 নম্বর কি? ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যায়। এই 3টা কথা মনে থাকবে। জি স্যার। জি স্যার। এটা কিন্তু ল্যাবরেটরিতে বেশি লাগবে। আমি যদিও এখানে আলোচনা করতেছি, থিওরি ক্লাসে এটা লাগে না, ল্যাবে লাগে। তো ল্যাব, স্যার এক নাম্বারটা কি আবার কাইন্ডলি একটু বলুন তো। এটা হচ্ছে ওয়েভ ফর্ম টাইপ। 1 নাম্বার হচ্ছে ওয়েভ ফর্ম টাইপ, 2 নম্বর হচ্ছে অ্যামপ্লিটিউড, 3 নম্বর ফ্রিকোয়েন্সি। ওয়েভ ফর্ম টাইপ মানে সাইনোসয়েডাল তুমি যদি চয়েস করো, সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম দিবে। ট্রায়াঙ্গুলার চুজ করলে ট্রায়াঙ্গুলার দিবে। স্কোয়ার ওয়েভ যদি চুজ করো, স্কোয়ার ওয়েভ দিবে। বুঝছে কথাটা? এখনো বুঝো নাই? এটা তো তোমার, একটু যদি আমি জুম করি তাহলে তো ফেটে যাচ্ছে। এখানে দেখলে বুঝতে পারতাম, যদি এটা ঠিক মতো দেখাতে পারতাম। এটা জুম করলে দেখতে পারবা। এই যে এই জায়গা, এখানে একটা চিহ্ন আছে, এখানে সাইনোসয়েডাল আছে, স্কোয়ার ওয়েভ আছে আর ট্রায়াঙ্গুলার আছে। 3টা চিহ্ন এখানে দেওয়া আছে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে না কিন্তু। এখানে 3টা অপশন আছে, 3টা বাটন আছে। মনে করো এই বাটনে চাপ দিলে মনে করো সাইনোসয়েডাল হবে, এটাতে মনে করো ট্রায়াঙ্গুলার, এটা স্কোয়ার ওয়েভ। এই 3টা অপশন এখানে পাওয়া যায়। আর এখানে তোমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার অপশন আছে। যেহেতু ফ্রিকোয়েন্সির অনেক রেঞ্জ আছে, সেহেতু এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জের অনেকগুলো অপশন দেওয়া আছে বিভিন্ন রেঞ্জে। মনে করো এটা 0 থেকে 100 কিলো হার্স, এটা মনে করো 1 মেগা হার্স, এটা 10 মেগা হার্স, এরকম মনে করো 100 মেগা হার্স। এরকম বিভিন্ন বাটন দেওয়া আছে, মানে বিভিন্ন রেঞ্জে যাতে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে পারো, এই বাটন গুলো দেওয়া আছে। আমি এখানে বেশি আলোচনা করব না, একটু জাস্ট খেয়াল রাখো আর কি। এটা আমার থিওরি ক্লাসের অংশ না। এখানে অ্যামপ্লিটিউড চেঞ্জ করার একটা অপশন পাবা তুমি, পাওয়ার সাপ্লাই অন অফ এর একটা অপশন পাবা, অ্যামপ্লিটিউড চেঞ্জের একটা অপশন পাবা। তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার জন্য এই এই জিনিসটা কাজে লাগে, এই জিনিসগুলো কাজে লাগে, এই বাটন গুলো কাজে লাগে। বিভিন্ন রেঞ্জে সেট করার জন্য এতগুলো বাটন। আর এখানে তোমার অ্যামপ্লিটিউড চেঞ্জ করার একটা বাটন থাকে। আর এখানে হচ্ছে তোমার কি ধরনের ওয়েভ ফর্ম তুমি চাচ্ছ, সাইনোসয়েডাল নাকি ট্রায়াঙ্গুলার নাকি স্কোয়ার ওয়েভ, যে কোনো একটা সিলেক্ট করতে হবে তোমাকে। এটা নিয়ে আর আলোচনা করব না, এটা থিওরি ক্লাসে কিন্তু আর দরকার নাই। থিওরি ক্লাসে দরকার নেই, এটা ল্যাবের জন্য একটু হেল্প হবে, এজন্য বললাম। তাহলে ফাংশন জেনারেটর বা সিগন্যাল জেনারেটর কাকে বলে? প্যারামিটারস অফ এ সাইনোসয়েডাল ভোল্টেজ এন্ড দেয়ার ডেফিনেশন। এটা কিন্তু খুব কঠিন না, কিন্তু এখানে কিন্তু অনেকে প্যাচ লাগায় ফেলে। এই জিনিসটা সারা জীবনই কাজে লাগে। কোন একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের ক্ষেত্রে, বা ধরো ট্রায়াঙ্গুলার বা রেক্টেঙ্গুলার, যেটাই বলো না কেন, এখানে কিছু টার্ম তোমাকে জানতে হবে, যেমন পিক টু পিক ভ্যালু, পিক ভ্যালু। এটা অনেকেই কনফিউজ করে ফেলে, এটা এটা কিন্তু কাজে লাগে। এখানে কয়েকটা টার্ম আমরা পড়বো। একটা হচ্ছে পিক ভ্যালু, 2 নম্বর পিক টু পিক ভ্যালু, 3 নম্বর হচ্ছে টাইম পিরিয়ড,
টাইম পিরিয়ডটা তোমরা আগেও করছো, তারপরেও দেখবা যে অনেক ছেলে ভুল করতেছে। ফ্রিকোয়েন্সি, এখানে কিন্তু মানে ডেফিনেশনটা তুমি বুঝে নিজের ভাষায় লিখবা। আরেকটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। কয়েকটা জিনিস এখান থেকে শেখা যাবে, তাই না? তাহলে বলো পিক ভ্যালুটা কি জিনিস একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের ক্ষেত্রে? পজিটিভ বা নেগেটিভ দিকে যে ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যায় ওটাকে বলা হয় পিক ভ্যালু। যেমন এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, এখানে আরো অনেক কিছু শিখার আছে। দেখো এক্স এক্সিসে দিছে কি টি, আর ওয়াই এক্সিসে কি দিছে ই। এখান থেকে অনেক কিছু শিখা আছে, তোমরা শুনতেছো কিনা আমি তো বুঝতেছি না। স্যার জি স্যার, স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? এখানে ই, এটা ছোট হাতের ই দিছে, এটা খেয়াল করছো? ছোট হাতের ই। জি স্যার যখন কোনো একটা ওয়েভ ফর্ম ভোল্টেজ হোক বা কারেন্ট হোক, এটা যদি ভেরিয়েবল হয় তখন এটা আমরা ছোট হাতের দিয়ে এক্সপ্রেস করি। এটা যদি ভোল্টেজ না হয়ে কারেন্ট হইতো তাহলে আমরা ছোট হাতের আই দিতাম। এটা ভোল্টেজ ওয়েভ ফর্ম। আর এটা একটা এটা কি বলে জেনারেটর, জেনারেটরের ভোল্টেজকে আমরা ই লিখি। আর যদি এটা লোডের ভোল্টেজ হয় তখন ছোট হাতের ভি লিখতাম। কথাটা বুঝতে পারছো? আমি বুঝাইতে পারছি? যেমন তোমাদের ডিসি সার্কিটের ক্ষেত্রে যদি ব্যাটারি হইতো তাহলে তুমি লিখতা ই, আর যদি লোডের ভোল্টেজ হইতো তাহলে তোমরা লিখতা বড় হাতের ভি। মনে আছে না? সেটা ডিসির ক্ষেত্রে। আর এসির ক্ষেত্রে যখন ভেরিয়েবল, এটা যখন ভেরিয়েবল তখন আমরা লিখি ছোট হাতের ই। আর যদি লোডের ভোল্টেজ হয় তখন ছোট হাতের ভি বলি। আর কারেন্ট হলে সেটা যার কারেন্টই হোক ছোট হাতের আই বলি। এই কয়টা কনসেপ্ট তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, বইয়ে হয়তো কোথাও লেখা আছে, কেউ খেয়াল করবে বা করবে না আমি জানি না, এই জন্য বলে দিলাম। বা কোনো বইয়ে লেখা নাও থাকতে পারে। আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে পিক ভ্যালু কাকে বলে? পিক ভ্যালু হচ্ছে এই যে ওয়েভ ফর্মটা আছে না, এর ম্যাক্সিমাম যে ভ্যালু এটাকে পিক ভ্যালু বলে। এই যে ম্যাক্সিমাম ভ্যালু পজিটিভ দিকে হোক বা নেগেটিভ দিকে হোক, যেমন পিক ভ্যালুটা যেহেতু ফিক্স সেহেতু এটা বড় হাতের ইউজ করা হয়, ইএম। বুঝতে পারছো কথাটা? জি স্যার। কিন্তু যদি এটা এরকম হতো, এটা যদি ভোল্টেজ ওয়েভ ফর্ম হতো তাহলে আমরা লিখতাম ভিএম, কারেন্ট ওয়েভ ফর্ম হলে লিখতাম আইএম। ঠিক আছে? তাহলে এটা ওয়েভ ফর্ম যেটাই হোক না কেন পিক ভ্যালুটা একই রকম হয়। আরেকটা হচ্ছে পিক টু পিক ভ্যালু, অর্থাৎ এই পিক থেকে শুরু করে এই পিক পর্যন্ত যে মান সেটাকে পিক টু পিক ভ্যালু বলে। তাহলে এটা যদি একটা সিমেট্রিক্যাল ওয়েভ হয় তাহলে পিক টু পিক ভ্যালু হবে টুয়াইস ইএম। সিমেট্রিক্যাল অর্থাৎ পজিটিভ দিকেও যতটুক, নেগেটিভ দিকেও ততটুক। সিমেট্রিক্যাল ওয়েভ ফর্ম এক্স এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক্যাল। যদি এক্স এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক্যাল হয় তাহলে পিক টু পিক ভ্যালু হবে পিক ভ্যালুর ডাবল। আর টাইম পিরিয়ড হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে পূর্ণ সাইকেল বা পূর্ণ দশাটা পূর্ণ হয়, সেটাকে বলা হয় টাইম পিরিয়ড। অথবা যে নির্দিষ্ট সময়ের পরে আবার নতুন করে একই জিনিস রিপিট হয়, যে সময় পরে, যে নির্দিষ্ট সময় পরে কোন একটা সিগন্যালের একই জিনিস আবার রিপিট হওয়া শুরু করে, সেই টাইমটাকে বলা হয় ওই সিগন্যালের জন্য টাইম পিরিয়ড। ঠিক আছে? আর ফ্রিকোয়েন্সি হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে, একক সময়ে যে কয়টা পূর্ণ সাইকেল থাকে। একটা নির্দিষ্ট সময়, একক সময় মানে একক সময় বলতে 1 সেকেন্ড বোঝাচ্ছি। 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণ সাইকেল থাকে আর কি কোন একটা সিগন্যালে, তাকে বলা হয় ওই সিগন্যালের টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, তাই না? তাহলে অনেকগুলো জিনিস পড়ালাম। একটা হচ্ছে পিক ভ্যালু, পিক টু পিক ভ্যালু, ঠিক আছে না? জি স্যার
আরেকটা জিনিস পড়ানোর আছে, আরএমএস ভ্যালু। এটা পড়ছো কিনা? আরএমএস ভ্যালু হচ্ছে পিক ভ্যালুকে যদি আমি √2 দিয়ে ভাগ করি তাহলে সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের ক্ষেত্রে, এটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের ক্ষেত্রে আমরা আরএমএস ভ্যালু নিয়ে কাজ করি অনেক সময়। আরএমএস ভ্যালু শুধু ই যদি লেখা হয় তখন এটা দিয়ে আসলে আরএমএস ভ্যালু বোঝা যায়, বুঝতে পারছো? শুধু ই। একটা হচ্ছে ছোট হাতের ই, দেখো অনেকগুলো রিপ্রেজেন্টেশন আছে, এটা দিয়ে তুমি বুঝবা এই ভ্যারিয়েবল ভোল্টেজটা। আর আমি যদি এইটা লিখি তাহলে বুঝবা পিক টু পিক ভ্যালু। আমি যদি এটা লিখি তাহলে বুঝবা পিক টু পিক ভ্যালু। এটা পিক ভ্যালু, এটা পিক টু পিক ভ্যালু। আর আমি যদি শুধু ই লিখি তাহলে কি বুঝবা? আরএমএস ভ্যালু। অনেক কিছু বোঝার আছে। আরএমএস মানেই হচ্ছে পিক ভ্যালুর √2 টাইমস, 1/√2 টাইমস, √2 টাইমস না, 1/√2 টাইমস। জি স্যার। তাহলে এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। স্যার আমরা আরএমএস ভ্যালুটা কেন ইউজ করি? আরএমএস ভ্যালুটাই আসলে মানে ক্যালকুলেশনের জন্য সহজ হয়। পরবর্তীতে দেখবা যে আমরা যে ক্যালকুলেশন গুলো করি না, দেখবা আরএমএস এ ক্যালকুলেশন করলে জিনিসটা ক্যালকুলেশন গুলো সহজ হয়। এই কারণে আরএমএস ভ্যালুটা ইউজ করা হয়। মানে পিক দিয়ে করলেও কিন্তু ক্যালকুলেশন একই আসবে, কিন্তু আরএমএস দিয়ে আমরা করি, এটা হচ্ছে একটা কনভেনশন। কনভেনশন বলতে পারো, ট্রেডিশন বলতে পারো। আরএমএস এ নরমালি আমরা কাজ করি। আরএমএস এ কাজ করলে ক্যালকুলেশনটা ইজি হয় অনেক ক্ষেত্রে। পিক ভ্যালুটা কিন্তু ইউজ করা হয় না, বুঝতে পারছো? অনেক সূত্র আছে যেটা আরএমএস দিয়ে এক্সপ্রেস করলে সূত্রটা সহজ হয়ে যায়, কিন্তু পিক দিয়ে করলে সূত্রটা একটু ক্যালকুলেট মানে একটু একটু কমপ্লিকেটেড হয় অনেক ক্ষেত্রে। এই কারণে আমরা আরএমএস ভ্যালুটা দেখবা যে অনেক জায়গাতেই আরএমএস ভ্যালু ইউজ করা হয়, বেশিরভাগ জায়গায় পিক ভ্যালু কিন্তু ইউজ করা হয় না। কিন্তু পিক ভ্যালুটা তোমার জানতে হবে, পিক মানে এই টার্মটা জানতে হবে। প্যারামিটারস ফর সাইনোসয়েডাল ওয়েভফর্ম, তাহলে এটা মোটামুটি আলোচনা হয়েছে। ও আরেকটা জিনিস আলোচনা করি নাই, বাদ করছে আরেকটা। বললাম না এখানে অনেক জিনিস আছে। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কাকে বলে এটা বলতে পারবা কেউ? এগুলো আসলে আমার যেটা ধারণা তোমরা সবাই পড়ছো, এগুলো পড়ে আসছো ফিজিক্সে বা কোথাও পড়ে আসছো আমার মনে হয়। আই এম নট শিওর, কিন্তু কোথায় পড়ছো? কিন্তু পড়ছো না কোথাও ইন্টারমিডিয়েট? হালকা বলে গেছে। হ্যাঁ, কিন্তু এই তাৎক্ষণিক কোনো একটা মান আর কি। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কি জিনিস? মানে স্যার তাৎক্ষণিক কোনো একটা মান, যেমন স্যার এটা আমরা ত্বরণে পড়ছিলাম তাৎক্ষণিক বেগ, এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। এগুলো কিন্তু খুবই মানে ক্লিয়ার ধারণা থাকতে হবে, তাহলে পরীক্ষায় আমি কোশ্চেন করব একটা, তুমি অ্যান্সার করবো আরেকটা। যেমন কোন একটা নির্দিষ্ট সময় T1, এই সময় যদি মানটা হয় E1 তাহলে এটা হচ্ছে তার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। T2, এই সময় যদি তার ভোল্টেজের মান E2 হয় তাহলে এটা হচ্ছে T2 সময়ের জন্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। বুঝতে পারছো? এই মোটামুটি টার্ম গুলো প্যারামিটারস ফর সাইনোসয়েডাল ওয়েভফর্ম, এটা পড়ানো হয়ে গেছে মোটামুটি। তাহলে এগুলো তোমরা একটু দেখবা, এই জিনিসটা পড়ানো হয়েছে, দেখি কোথাও বাকি আছে কিনা। পিক টু পিক ভ্যালু পড়াইলাম, দেখো ইপিপি আর ভিপিপি দুইটার মধ্যে পার্থক্য বলছিলাম একটু আগে, বলো তো দেখি একজন কি বলছিলাম? স্যার এটা হচ্ছে জেনারেটর থেকে পাওয়া ভোল্টেজ। ভেরি গুড। একটা জেনারেটরের ক্ষেত্রে, একটা হচ্ছে লোডের ক্ষেত্রে। প্যারামিটারস ফর সাইনোসয়েডাল ওয়েভফর্ম, তাহলে এখানে টাইম পিরিয়ড আছে, সাইকেল আছে, ফ্রিকোয়েন্সি আছে। আমরা পুরান জিনিস আর এখানে আলোচনা করব না, তুমি যদি মূল কনসেপ্টটা বুঝে থাকো তাহলেই যথেষ্ট। যেমন এখানে 1 সেকেন্ডে একটা সাইকেল, 1 সেকেন্ডে এখানে কয়টা সাইকেল?
এখানে কয়টা সাইকেল বলো তো দেখি একজন? তো দুইটা। 2.5 2.5, ভেরি গুড, 2.5। আর এখানে কয়টা সাইকেল? দুইটা দুইটা। আচ্ছা, সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের ক্ষেত্রে সাইকেল বের করাটা খুব বেশি কঠিন না। আরো অনেক ধরনের ওয়েভ ফর্ম আছে যেগুলোর জন্য সাইকেল বের করতে হয়, সাইকেলটা প্রথমে চিনতে হয়। তুমি যদি চিনাতে ভুল করো তাহলে সমস্যা হয়ে যায়, বুঝতে পারছো? যেমন এখান থেকে এখানে এটাও একটা সাইকেল, এখান থেকে এখানে এটাও একটা সাইকেল, এটা থেকে এই জায়গাটা এটা একটা সাইকেল। আচ্ছা, একটু আমরা আবার শুরু করি। এখানে একটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা এমনিতে আমাদের এই কোর্সের জন্য খুব বেশি কাজে লাগে না, কিন্তু তোমরা ল্যাবে যখন কাজ করবা তখন ওই যে ফ্রিকোয়েন্সি ভ্যারি করতে হয়। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশনের জন্য বিভিন্ন রেঞ্জ দেওয়া আছে, সেই জিনিসটা ওখানে কাজে লাগে। আচ্ছা, এক্সাম্পল অন ডিটারমাইনিং ফ্রিকোয়েন্সি। এখানে যদি ফ্রিকোয়েন্সি বের করতে দেওয়া হয় তোমরা পারবা না এখান থেকে? এখান থেকে তোমার কাজ হবে কি টাইম পিরিয়ড বের করা, তাই না? জি স্যার। টাইম পিরিয়ডটা কত? স্যার 5, 25 থেকে 5। ওইভাবে করতে পারো, বা দেখো এখান থেকে এই যেখানে একটা পিক পাওয়া গেছে, এই পিক থেকে এই পিক পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে 20, অথবা এখান থেকেও করা যায়। 25 থেকে 5 বিয়োগ দিলে হয় 20, এইভাবেও করতে পারো। টাইম পিরিয়ড যদি পাওয়া যায় সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারি, ঠিক আছে না? ডিটারমাইনিং ভোল্টেজ এন্ড টাইম পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি ফ্রম অসিলোস্কোপ। এইটা আসলে পড়াইলে আমার টাইম নষ্ট হবে, কিন্তু এটা তোমাদের কিন্তু খুবই জরুরি এই জিনিসটা। মানে থিওরি ক্লাসের এটা সাবজেক্ট না, এটা আমি রাখছিলাম যখন আমি থিওরি এবং ল্যাব একসাথে পড়াইতাম তখন রাখছিলাম। এইটা তোমাদের ল্যাব ক্লাসে তোমাদের শিক্ষক দেখাবেন। তোমাদের ল্যাব কে নেয়? হাসিম স্যার। আসিম স্যার। তাহলে আসিম স্যারের কাছে ওই লেকচারটা আছে, খুব কঠিন না, কিন্তু এটা নিয়ে একটু চিন্তা করবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড। এই স্লাইডটা খুব ভালো মতো পড়বা, মানে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? অসিলোস্কোপের জন্য এটা লাগবে। স্যারের কি ক্লাস শুরু হয়েছে? না স্যার, এখনো শুরু হয়নি। না স্যার। হ্যাঁ, এটা তুমি কমন সেন্স অ্যাপ্লাই করলেও তুমি বুঝতে পারবা এই জিনিসটা। একটু বাসায় চিন্তা করবা এটা। এটা স্যার হয়তো বুঝাই দিবে। প্র্যাকটিক্যালি অসিলোস্কোপের ডিসপ্লে দেখে তোমাকে বলতে হবে, ভোল্টেজ ফ্রিকোয়েন্সি এগুলা বের করতে শিখতে হবে, ঠিক আছে? এটা আলোচনা করলে আমার অনেক সময় যাবে, তারপরেও এটা আমার থিওরি ক্লাসের অংশ। স্যার নোটগুলো আমাদেরকে দিবেন? হ্যাঁ, দিব। পোলারিটি অফ এসি ওয়েভফর্ম। এসি ওয়েভফর্মের পোলারিটি একটা ফ্যাক্টর আছে। আমরা জানি সাইনোসয়েডাল ওয়েভফর্মের পজিটিভ বা নেগেটিভ বলে কিছু নাই, তাই না? নরমালি। জি স্যার। কিন্তু তারপরও একটা সাইডকে পজিটিভ, একটা সাইডকে যদি আমরা নেগেটিভ ধরে নিই, তাই না? এবার এই সাইডটা পজিটিভ আর এই সাইডটা নেগেটিভ আমরা ধরে নিই, এবং এই যে সাপ্লাইয়ের কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, সাপ্লাইয়ের কোন সাইডটা পজিটিভ কোন সাইডটা নেগেটিভ, এটা কিন্তু আমরা জানি না, তাই না? কিন্তু অ্যানালাইসিসের সুবিধার্থে আমরা কোন একটা নির্দিষ্ট সাইডটাকে পজিটিভ আর সাইডটাকে নেগেটিভ ধরে নেই, অ্যানালাইসিসের সুবিধার্থে, বুঝছো? যখন অঙ্ক করবো আর অঙ্ক করার সময় অনেক সময় যে কোনো এক সাইডকে পজিটিভ এক সাইডকে নেগেটিভ ধরে অঙ্ক নিয়ে আমরা কাজ করি, কিন্তু আসলে কিন্তু পজিটিভ নেগেটিভ বলে কিছু নাই। বুঝতে পারছো কথাটা? জি স্যার।
যেমন ধরো একটা ব্যাটারি, মনে করো একটা সার্কিট R1 R2, এটা একটা ডিসি সার্কিট, তাই না? আবার মনে করো এটা একটা এসি সার্কিট। এখন যদি আমি একটা ভোল্ট মিটার লাগাই, তাহলে ভোল্ট মিটারের পজিটিভ মাথাটা এইদিকে লাগাইতে হবে আর নেগেটিভ মাথাটা এইদিকে লাগাইতে হবে, যদি আমি ভোল্ট মিটারের ভোল্টেজটা সঠিকভাবে দেখতে চাই পোলারিটি সহ, তাই না? ভোল্ট মিটারের একটা লাল একটা কালো আছে না? জি স্যার। জি স্যার। আছে কিন্তু এসি মুডে যখন আমি কাজ করব, এটা একটা এসি সার্কিট, এখানে যদি আমি ভোল্ট মিটার লাগাই, এসি মুডে কাজ করি, তখন কিন্তু পোলারিটিটা কোনো ফ্যাক্টর না। তুমি লালটা যেদিকে লাগাও, কালোটা যেদিকে লাগাও, কোনো সমস্যা নেই, তুমি ইচ্ছা মতো লাগাতে পারো, তোমার স্বাধীনতা আছে এখানে। এসির ক্ষেত্রে পোলারিটি কিন্তু এই ক্ষেত্রে কোনো ফ্যাক্টর না, কথাটা বুঝতে পারছো? জি স্যার। জি কিন্তু স্যার। অঙ্ক করার ক্ষেত্রে যেমন এটা পজিটিভ না এটা পজিটিভ, কোনটা পজিটিভ আমরা জানি না। কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমরা যখন অঙ্ক করব তখন যে কোনো একটাকে পজিটিভ আর একটাকে নেগেটিভ ধরে কাজ করা শুরু করব, মানে অ্যানালাইসিসের ক্ষেত্রে কাজে লাগে। এটার মানেটা হচ্ছে যে মনে করো সাপ্লাইটা, আমার সাপ্লাই তো ধরো কখনো পজিটিভ হচ্ছে কখনো নেগেটিভ হচ্ছে, তাই না? তা আমি যদি সাপ্লাইটাকে এই মুহূর্তটা চিন্তা করি, কোন একটা নির্দিষ্ট পয়েন্ট, কোন একটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বা তাৎক্ষণিক ভ্যালু, তোমরা যে তাৎক্ষণিক সাথে পরিচিত, এই মুহূর্তে তো এটা পজিটিভ, তাই না? জি স্যার। তাহলে এই সাইডটা যদি পজিটিভ হয় তাহলে এই সাইড তো নেগেটিভ হবে। মনে করো T1 সময় আমরা অ্যানালাইসিস করতেছি, আমরা আসলে কোন একটা নির্দিষ্ট সময়ের জন্য অ্যানালাইসিসটা চিন্তা করি, তাহলে T1 সময়ে সাপ্লাইটা এদিকে পজিটিভ এদিকে যদি নেগেটিভ হয়, তাহলে এই লোডের ক্ষেত্রেও কিন্তু এই পোলারিটির একটা রিফ্লেকশন আসবে, আসবে না? জি স্যার। ওই নির্দিষ্ট সময় এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, মানে একটা ডিসি সার্কিটের মতো কাজ করবে, সোজা কথা। এখানে এতটুকুই বোঝার আছে, আর কিছু নাই। এই যে এই কথাটা আমরা আগে পড়ছি, এই যে এই কথাটা আমি বলছিলাম না যেটা বইয়ে কোথাও থাকবে, অর্থাৎ আমরা ছোট হাতের ইউজ করি কখন, যখন এটা ভ্যারিং কোয়ান্টিটি হয়, যে যে মানটা বারবার চেঞ্জ হয় টাইমের সাপেক্ষে, সেটা আমরা লোয়ার কেস লেটার দিয়ে ডিনোট করি, বুঝতে পারছো? আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে যে রেসপন্স অফ সাইনোসয়েডাল ইনপুট টু আরএলসি। আগে আমরা দেখছিলাম যে যদি রেজিস্টর থাকে এবং ডিসি থাকে তখন রেসপন্সটা কিরকম হয়, এটা আমরা দেখছিলাম, তাই না? ডিসির ক্ষেত্রে মনে করো একটা ভোল্টেজ আছে আর এখানে একটা রেজিস্টর আছে, তাই না? তাহলে এখানে রেসপন্সটা কেমন হয়? ওহমস ল ফলো করে, তাই না? জি স্যার। ই বাই আই যদি চিন্তা করো তাহলে কি ওহমস ল ফলো করে, ঠিক না? যদি আর যদি বাড়ায় দেই তাহলে কার্ভটা নিচে নেমে যাবে, এটা যদি R1 হয় আর R2টা যদি বড় হয় তাহলে R2 এর ক্ষেত্রে কার্ভটা কি হবে? নিচে নেমে যাবে। এটা তোমরা করছো ডিসি সার্কিটের ক্ষেত্রে, মনে আছে কি? জি স্যার। এবং আই সমানুপাতিক ভি হবে, তাই না? আইটা যেমন হবে ভিটাও সেরকম। আচ্ছা, এখন আমি যদি এই সাপ্লাইটা এসি সাপ্লাই, এখানে একটা এসি সাপ্লাই দিলাম,
এখন এখানে আর থাকলে কি অবস্থা হবে, এল থাকলে কি অবস্থা হবে, সি থাকলে কি অবস্থা হবে? এই সম্পর্কে তোমাদের ধারণা আছে? এগুলো কি মিন করতেছে আর এলসি? কি হবে? স্যার আর হচ্ছে রেজিস্টার, এল হচ্ছে ইন্ডাক্টর, সি হচ্ছে ক্যাপাসিটর। হ্যাঁ, এতটুকু জানো তোমরা। তাহলে এখানে একটা সাপ্লাই আছে, সাপ্লাইটাকে যদি আমি ছোট হাতের ই লিখি, এখানে একটা আর আছে, এখানে একটা সাপ্লাই, এখানে একটা এল আছে, এল এর সাইনটা এরকম, এখানে একটা সাপ্লাই আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে। এই ক্ষেত্রে রেসপন্সটা কেমন হবে? রেসপন্স বলতে ভোল্টেজ এবং কারেন্টটা কিরকম হবে, মানে আর কিন্তু একটা বাধা দিচ্ছে, তাই না? ভোল্টেজকে বাধা দিচ্ছে না, কারেন্ট ফ্লোতে বাধা দিচ্ছে না, জি স্যার। তাহলে এল এর বাধাটা কেমন হবে, সি এর বাধাটা কেমন হবে? বুঝো নাই কথাটা? যদি জি স্যার। আর থাকে, শুধু আর থাকে, তাহলে ডিসি সার্কিটের মতোই বাধা দিবে, ডিসিতে যেরকম কাজ করতো না, ঠিক একই রকম। অর্থাৎ এখানে আইটা হবে কি, আইটা হবে ই ডিভাইডেড বাই আর। বুঝা গেছে কথাটা? জি স্যার। অর্থাৎ মনে করো তুমি, আমি যদি এখানে একটা ওয়েব ফর্ম পাই, মনে করো এটা হচ্ছে ই এর ওয়েব ফর্ম, তাই না? এখন বিটা, আইটা কেমন হবে? আইটা একই রকম ওয়েব শেপ হবে, ঠিক সেম ওয়েব শেপ। আইটা কি হবে? সেম ওয়েব শেপ। কমা দিলাম, ই কমা আই। এখানে একটা জিনিস বোঝার আছে তোমাদের, সেটা হচ্ছে মানে এই যে দেখো ই এবং আই দুইটাকে যে একসাথে লিখলাম, কিভাবে লিখলাম বলো দেখি? এটা আসলে রিলেটিভ অ্যামপ্লিটিউড, বুঝতে পারছো? রিলেটিভ অ্যামপ্লিটিউড, ই এবং আই এর একক তো সেম না। একক কি সেম? না স্যার। জাস্ট দুইটাকে রিপ্রেজেন্ট করলাম। অ্যামপ্লিটিউড থেকে কি বলা যাবে ই বড় না আই বড়? এখানে দেখে মনে হচ্ছে ই বড়। তুমি কি বলতে পারবা, দাবি করতে পারবা ই বড়? আসলে ই বড় দাবি করতে পারবা না। পারবা? না স্যার। পারবা না, দুইটার ইউনিট ডিফারেন্ট, দুইটার ইউনিট কিন্তু ডিফারেন্ট। সুতরাং ই বড় না আই বড় এই প্রশ্নটা করাই যাবে না, প্রশ্নটাই ভুল। কিন্তু দুইটাকে আমরা একই এক্সিসে একসাথে রিপ্রেজেন্ট করলাম। বুঝতে পারছো কথাটা? তার ওয়াই এক্সিসের ইউনিট কিন্তু ডিফারেন্ট। ই এর ক্ষেত্রে ভোল্টেজ, আই এর ক্ষেত্রে অ্যাম্পিয়ার অথবা মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পারছো কথাটা? জি স্যার। আচ্ছা, দেখো এখন যদি এটা এল হয় তখন কিন্তু ঘটনাটা কিরকম ঘটে দেখো। এল হইলে, এল হইলে যদি আমি যদি একই রকম সাপ্লাই ইউজ করি, তাহলে এইটা মনে করো ভোল্টেজ ই, কারেন্টের কি অবস্থা হবে? কারেন্টের কি অবস্থা হবে? দেখা যায় কারেন্টটা একটা টাইম শিফটিং হয়। বুঝতে পারছো? যদি এল হয় তখন একটা টাইম শিফটিং হয়। কারেন্টের ক্ষেত্রে কি হয়? টাইম শিফটিং। টাইম স্যার শিফটিং। এটা কি লিড ল্যাগ বলে যে ওইটা? হ্যাঁ, কারেন্টের ক্ষেত্রে কি হয়? একটা টাইম শিফটিং হয়। আবার যদি ক্যাপাসিটর হয়,
ক্যাপাসিটরের ক্ষেত্রে এটা যদি ভোল্টেজ হয়, কারেন্টের ক্ষেত্রে কি হয়? শিফটিংটা কিন্তু দুই রকম। ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্টের শিফটিং একরকম, ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টের শিফটিং আরেক রকম। বুঝতে পারছো কি বলছি? অথবা এভাবে বলতে পারি, রেজিস্টরের ক্ষেত্রে কোনো টাইম শিফটিং নাই। একটা পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে এটা একটা পিওরলি রেজিস্টিভ সার্কিট, মানে শুধু রেজিস্টর আছে আর কিছু নাই। এটা হচ্ছে পিওরলি ইন্ডাকটিভ সার্কিট, এখানে ইন্ডাক্টর আছে আর কিছু নাই। এখানে পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট, আর কোনো কিছু নাই। তাহলে শুধু রেজিস্টর যদি থাকে, শুধু রেজিস্টর, আর সেই ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ শিফট কত? 0। ফেজ শিফট 0 মানে কি? মানে ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে আছে, কোনো ফেজ ডিফারেন্স নাই। তোমরা কি ফেজ ডিফারেন্স পড়ছো কোথাও ফিজিক্সে বা কোথাও? দশার পার্থক্য কোথাও পড়ছো? জি স্যার। স্যার তাহলে যদি ইন্ডাকটিভ সার্কিট হয়, ইন্ডাকটিভ সার্কিট, তাহলে ফেজ শিফট, এই যে ফেজের যে পার্থক্য, এই পার্থক্যটাকে আমরা থিটা যদি বলি, তাহলে থিটা ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে ডিফারেন্স ফেজ শিফট, সেটা থিটা যদি হয়, তাহলে সেই থিটাটা হবে কত? শুধু ইন্ডাক্টর থাকলে 90 ডিগ্রি। শুধু ইন্ডাক্টর থাকলে কি হবে? 90 ডিগ্রি ভোল্টেজ এবং কারেন্টের ফেজ শিফট, যেখানে ভোল্টেজ লিডিং। এই কথাটা মনে রাখবা, এই ভোল্টেজটা আগে শুরু হবে। দেখো এই নীল ভোল্টেজটা আগে শুরু হয়েছে, এই যে এটা আগে শুরু হয়েছে আর এটা পরে শুরু হয়েছে। বাম দিকেরটাকে আগে বলতে হবে আর ডান দিকেরটাকে পরে বলতে হবে। ভোল্টেজটা আগে শুরু হয়েছে, ভোল্টেজটা লিডিং। আর যদি শুধু ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটিভ সার্কিট, সেই ক্ষেত্রে থিটাটা কি হবে? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে ফেজ শিফট, এখানেও 90 ডিগ্রি হবে। এখানে কি হবে? কারেন্টটা লিডিং হবে। এই দেখো কারেন্টটা আগে শুরু হয়েছে, খেয়াল করে এখানে এই ভোল্টেজের আগে কারেন্ট শুরু হয়েছে। কারেন্টটা আগে শুরু হয়েছে না? কারেন্ট লিডিং। কোন একটা নির্দিষ্ট সময় চিন্তা করো, যেমন ধরো এটা একটা সময়, এই সময়ে, এই সময়টা চিন্তা করো, এই সময়ে ভোল্টেজটা 0, কিন্তু কারেন্ট কিন্তু তার পিক ভ্যালুতে অবস্থান করতেছে, তাই না? তার মানে কারেন্টটা আরো আগেই শুরু হয়েছে। কারেন্ট এই অংশটা আরো আগেই শুরু হয়েছে না, যার কারণে কারেন্টটা কিন্তু তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায় গেছে, যেখানে ভোল্টেজটা এখনো 0। এই কারণে কারেন্টটা লিডিং, এভাবে চিন্তা করতে পারো। আর এই যে থিটাটা, এই এক্স অ্যাক্সিসে কিন্তু থিটাটা 90 ডিগ্রি। তাহলে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রেও ফেজ ডিফারেন্স 90, ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রেও, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটেও ফেজ ডিফারেন্সটা কি? 90 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে এটা ভালো মতো মনে রাখতে হবে তোমার। এখন একটা কথা আছে, এখন আমি কারেন্টটা কিভাবে বের করব? যেমন আগে আগে তো আমি কারেন্ট লিখলাম I is equal to E by R। এখন কিভাবে লিখবো? এখন কিভাবে লিখবো? কিভাবে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কি লিখবো? কি লিখবো বলো তো দেখি।
এখানে লিখবো জেড, লিখবো জেড এর জেড। তাহলে নতুন একটা টার্ম তোমরা শিখলা, এটাকে বলছিলাম রেজিস্ট্যান্স, এখন আমরা বলতেছি ইম্পিডেন্স। নতুন একটা টার্ম আসলো না? জি স্যার। তাহলে ইম্পিডেন্স শব্দটার সাথে তোমাদের কিন্তু আগের পরিচিতি নাই, আছে? ছিল আগে থেকে? না স্যার। না স্যার। হ্যাঁ, আমার মনে হয় নতুন একটা টার্ম এটা। তাহলে দেখি, আচ্ছা এখানে দেয় নাই, ইম্পিডেন্সটা পরে আসছে মনে হয়, দেখি। আচ্ছা এখানে আবার লিডিং ল্যাগিং এর অনেক অঙ্ক আছে। আচ্ছা ইম্পিডেন্সটা আরো পরে আসবে, তারপর আমি একটু হালকা আলোচনা করবো এখন। এখানে অনেক লিডিং ল্যাগিং এর অঙ্ক আছে। ইফেক্টিভ ভ্যালু, আচ্ছা ইম্পিডেন্সটা আরো পরে আলোচনা করছে। এই যে ইম্পিডেন্সটা এখানে আসছে, এটা সমস্যা নাই, একটু ধারণা দেই তোমাদেরকে। ইম্পিডেন্স, ইম্পিডেন্স বলতে বোঝায় বাধা দেওয়ার যে ক্ষমতা। রেজিস্ট্যান্স বলতে যেটা বুঝতাম, ইম্পিডেন্সটা অনেকটা সেই রকম। রেজিস্ট্যান্স আগে বলতাম, ডিসির ক্ষেত্রে কি বলতাম? রেজিস্ট্যান্স। আর এসির ক্ষেত্রে কি বলতেছি? ইম্পিডেন্স। ইংরেজি অর্থ যদি করো, ইংরেজি অর্থটা একটু মিল আছে না? তোমরা যদি ডিকশনারি বের করো, তাহলে দেখবা রেজিস্ট্যান্স মানে কি আর ইম্পিডেন্স মানে, দেখবা যে দুইটার মধ্যে একটা মিল আছে, দুইটাই বাধা দেয়। স্যার ঠিক আছে কথাটা? আমার কথাটা কি মানতেছো না মানতেছো না? জি স্যার, দুটাই পাবে চাই। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ কোশ্চেন তো থাকবে অবশ্যই, বলো। স্যার 1101 এ স্যার যখন পড়ছিলাম ক্যাপাসিটর ইন্ডাক্টরের এই জিনিসগুলা, ওখানে স্যার বাধা দেওয়ার ক্ষমতাটাকে তো রিঅ্যাকট্যান্স বলছিল। এখন স্যার রিঅ্যাকট্যান্স আর ইম্পিডেন্স। হ্যাঁ খুব ভালো একটা কোশ্চেন করছো। এখানে আরেকটা ফ্যাক্টর আছে, রিঅ্যাকট্যান্স। এটা আসবে, এটা আমিও আলোচনা করব। এখন রিঅ্যাকট্যান্স কি জিনিস আর ইম্পিডেন্স কি জিনিস, তাই না? এই দুইটার মধ্যে আবার একটা সম্পর্ক তৈরি করতে হবে। আচ্ছা এখন এই রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স আর রিঅ্যাকট্যান্স, এই তিনটার মধ্যে এখন একটা সম্পর্ক দরকার আছে, জানা দরকার আছে, তাই না? আমার মনে হয় আতার স্যার এই জিনিসগুলো একটু আলোচনা করছিলেন, তাই না? জি স্যার। হ্যাঁ, রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স আর রিঅ্যাকট্যান্স। রেজিস্ট্যান্স কে আমরা বলি আর দিয়ে, ইম্পিডেন্স কে জেড দিয়ে প্রকাশ করি, আর রিঅ্যাকট্যান্স কে এক্সপ্রেস করি এক্স দিয়ে। আচ্ছা ইম্পিডেন্সের আবার দুইটা অংশ আছে। ইম্পিডেন্সের কয়টা অংশ? দুইটা অংশ আছে। একটা হচ্ছে রিঅ্যাকট্যান্স, একটা হচ্ছে ইম্পিডেন্সের ক্ষেত্রে যদি আমি জেড বলি, এই জেড এর দুইটা অংশ আছে। একটা আছে অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড বলতে পারো বা ভ্যালু বলতে পারো, আর একটা আছে কি অ্যাঙ্গেল। তাহলে রিঅ্যাকট্যান্সের দুইটা পার্ট কি কি? অ্যামপ্লিটিউড আর অ্যাঙ্গেল। বুঝা গেছে? তাহলে অ্যামপ্লিটিউড যে পার্টটা আছে এটাকে বলি রিঅ্যাকট্যান্স, আর অ্যাঙ্গেলকে আমরা অ্যাঙ্গেলই বলি। ফেজ ডিফারেন্স বলা হয়, অনেক সময় ফেজ ডিফারেন্স বলি, অথবা অ্যাঙ্গেল নরমাল ফেজ অ্যাঙ্গেল বলা যেতে পারে, ফেজ ডিফারেন্স বলা যেতে পারে। ঠিক আছে, অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলই চিন্তা করো। আর ইম্পিডেন্সের যে অ্যামপ্লিটিউড বা মান, সেটাকে বলে কি? রিঅ্যাকট্যান্স। বুঝতে পারছো কথাটা? তাহলে আমি যদি বলি জেড, জেড ইজ ইকাল টু এক্স সাথে একটা অ্যাঙ্গেল,
তাহলে জেডটা কি? ইম্পিডেন্স। এক্সটা কি? রিঅ্যাকট্যান্স। আর এটা কি? ফেজ অ্যাঙ্গেল বা ফেজ শিফট বা ফেজ অ্যাঙ্গেল বলতে পারো। বুঝা গেছে কথাটা? জি স্যার। তাহলে এখন আমরা রিঅ্যাকট্যান্সের সাথে ইম্পিডেন্সের একটা সম্পর্ক পাচ্ছি। তাহলে স্যার রিঅ্যাকট্যান্স কে ডিসি তে ব্যবহার করা হবে শুধু? না, এরকম না ব্যাপারটা। মানে জেড তো আসলে দুইটা জিনিসের সমন্বয়। জেড এর মধ্যে দুইটা জিনিস থাকে, মানও থাকতে হয়, অ্যাঙ্গেলও থাকতে হয়, তাই না? মান এবং অ্যাঙ্গেল দুইটা দুইটা লাগে। ইম্পিডেন্সের ক্ষেত্রে দুইটা জিনিস লাগে। যেমন আমরা যখন ডিসি সার্কিট পড়ছিলাম তখন আসলে অ্যাঙ্গেলটা সবসময় 0 ছিল, যার কারণে আমরা আসলে ওই অ্যাঙ্গেল নিয়ে কোনো কাজ করি নাই। বুঝতে পারছো কথাটা? জি স্যার। ডিসি জি স্যার। ডিসি সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ শিফট ছিল না, কখনোই ছিল না, যার কারণে অ্যাঙ্গেলটা 0 থাকার কারণে আমরা ইম্পিডেন্স শব্দটা ব্যবহার করি নাই। কিন্তু এখন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা ফেজ অ্যাঙ্গেল, একটা ফ্যাক্টর চলে আসছে, যার কারণে আমরা ইম্পিডেন্স শব্দটা ব্যবহার করব। এখন আর রেজিস্ট্যান্স শব্দটা ইউজ না করে ইম্পিডেন্স ব্যবহার করব। যেমন তোমাদের আরেকটু ক্লিয়ার হবে যদি আমি আরেকটু আলোচনা করি। যেমন আমি যদি বলি জেড, এরকম যদি বলি, এটার মানেটা কি দাঁড়াবে? জেড এর পরম মান, তাই না? হ্যাঁ, এটার মান মানে হচ্ছে এক্স। এখানে আর অ্যাঙ্গেলটা আসতেছে না, তাই না? আমি শুধু মানটা চাচ্ছি। জেড এর মানটা কত? মানটা হচ্ছে এক্স। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, এখন যদি শুধু রেজিস্ট্যান্স থাকে তখন কি হবে? শুধু রেজিস্ট্যান্স থাকলে তার যে জেডটা হবে সেটাকে অনেক সময় আমি জেড না বলে জেড আর বলি অনেক সময়। শুধু যদি রেজিস্ট্যান্স থাকে, কোন একটা সার্কিটে কি আছে? শুধু রেজিস্ট্যান্স আছে, তখন আমরা বলি কি? জেড আর। সাথে অ্যাঙ্গেল কত? 0। অথবা এটাকে বলি এক্স, এক্স আর 0। এক্স আর মানেই আর, এখানে এক্স আর মানে আর। বুঝতে পারছো? এখানে জি স্যার। এখানে কোনো পার্থক্য নাই। এখানে এক্স আর যদি বলো অথবা আর বলো, এখানে কোনো পার্থক্য নেই। বোঝা গেছে কথাটা? আবার যদি আমি জেড এল বলি, জেড এল বলতে বোঝাচ্ছে কোন একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে ইম্পিডেন্স। তাহলে এখানে আমরা লিখবো এক্স এল থিটা এল। এক্স এলটা কত হবে আসলে? এক্স এল একটা সূত্র আছে, টুয়াইস পাই এফ এল। আর থিটাটা হবে কত? 90 ডিগ্রি। আর যদি জেড সি বলি তাহলে এক্স সি থিটা সি। এক্স সি এর মান কত হবে? 1/2 এফ সি। সাথে অ্যামপ্লিটিউডটা হবে কত? -90 ডিগ্রি। আচ্ছা, আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক। এটা নিয়ে আসলে সামনে আরেকটু আরো অনেক আলোচনা আছে। এটা একটু ধারণা দিলাম, ইম্পিডেন্স সম্পর্কে একটু ধারণা দিলাম। এটা কিন্তু খুবই ক্লিয়ার কনসেপশন থাকতে হবে এই জায়গাটা। এটা নিয়ে আরো আলোচনা করব, এখানেই শেষ। আচ্ছা স্যার, এই পড়াগুলো আমরা কোন বইয়ে পাবো? পয়েল স্টোরি বইয়ে? যে কোনো বই পাবা, এগুলো তো যে কোনো বই থাকবে, অবশ্যই থাকবে। মানে এসি সার্কিটের যে বইগুলো, এগুলোতে এটা না থাকার কোনো কারণ নেই, যে কোনো বইয়ে আছে। এটা নিয়ে আমি আরো অনেক আলোচনা করব এখানে। তোমার এই মিড টার্মের আগের অংশটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? কর্পোরানের বই, যে কোনো বই থাকবে এটা। তাহলে এটা একটু মনোযোগ দিয়ে ক্লাস লেকচারটা ফলো করতে হবে আমার।
তা নাহলে তোমাদের সমস্যা হবে। এখন ফেজ শিফটের কিছু অঙ্ক এখানে দেখানো আছে। ফেজ শিফটের কিছু অঙ্ক আলোচনা করব, কারণ এই যে তোমার লিডিং ল্যাগিং এর কিছু ফ্যাক্টর আছে। লিডিং ল্যাগিং, এই লিডিং ল্যাগিং এর অঙ্কগুলো তোমাদেরকে দেখাবো। এখানে প্রথম দিকে যে অঙ্কগুলো আছে না, এগুলো আসলে আমার যেটা মনে হয় আর কি, এই অঙ্কগুলো তোমরা এই টাইপের অঙ্ক আমি জানি না, হয়তো তোমরা ফিজিক্সে বা কোথাও পড়ছো মনে হয়, আমার কাছে আমার মনে হয় আর কি। এই প্রথম দিকের গুলো পরে এখান থেকে না, এই যে ফেজ রিলেশনের অঙ্কটা করানো হচ্ছে আমার মূল উদ্দেশ্য। ফেজ রিলেশন, এই যে ফেজ রিলেশন এটা করাবো, এটা গুরুত্ব দিয়ে করতে হবে। হ্যাঁ, কিন্তু এর আগের যে অঙ্কগুলো, এই স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। স্লাইডটা এর আগের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো আমি মানে ক্লাসে করাতে চাচ্ছি না, কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা তোমার একদম বেসিকের মতো, এটা তোমার মানে জানতে হবে। আমার ধারণা ফিজিক্সে বা কোথাও তোমরা করছো মনে হয়। এগুলো একটু বাসায় সেলফ স্টাডি করবে। এগুলো কেন দিছি, এটা দিছি কারণ হচ্ছে এগুলো বেসিক। এটা আমি ধরে নিছি যে এগুলো তোমরা বুঝো বা জানো, এই জন্য ডু ইয়োর সেলফ লেখছি আমি। এটা বইয়ে আছে, বয়েলিস্টের বইয়ে সম্ভবত আছে, বুঝছো? এই ধরনের বেশ কিছু অঙ্ক আছে, এগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা। যেমন কোন একটা এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ, তাই না? এই পয়েন্টে এটা যে 0 ডিগ্রি, এটা তোমরা জানো তাই না? এটা 90 ডিগ্রি আর এটা 180 ডিগ্রি। এখন একটা সাইনোসয়েডাল ওয়েভ, মনে করো এটা ই, তাহলে ই ইজ ইকাল টু 5 সাইন অফ, মনে করো ওমেগা টি। এই 5টা কি? এই 5টা হচ্ছে তার পিক ভ্যালু। 5টা কি? পিক ভ্যালু, এটা জানো? এটা আগে কোথাও করছো কিনা জানি না। এই 5টা হচ্ছে এই ওয়েভ ফর্মের কি ভ্যালু? পিক ভ্যালু। হ্যাঁ, পিক ভ্যালু। আরএমএস না, কিন্তু পিক টু পিকও না। এখানে কিন্তু কয়েকটা জিনিস আছে হইতে পারে, এটা আরএমএসও না বা পিক টু পিক ভ্যালুও না, এটা হচ্ছে পিক ভ্যালু। এটা ভালোভাবে মনে রাখতে হবে। স্যার পড়তে হয় স্যার, পিস্তার নাম দিয়ে পড়তে, পিস্তা। হ্যাঁ, এটা পিক ভ্যালু। তাহলে এখানে বলতেছে যে আলফা যখন 40, আলফা বলতে বোঝাচ্ছে ওমেগা টি। ওমেগা টি ইজ ইকাল টু আলফা। তাহলে আলফার মান যখন 40, তখন হ্যাঁ, তখন ইয়েটা কত, এর মান কত? তাহলে এর মানটা এখানে যদি তুমি এভাবে বসাও, তাহলে আলফা যখন 40, তখন এর মানটা তুমি পেয়ে যাবা, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা পাবা। বুঝতে পারছো কথাটা? এই ধরনের অঙ্কগুলো একটু দেখবা। এই ধরনের অনেক অঙ্ক কিন্তু বইয়ে আছে, এগুলো দেখার চেষ্টা করবা, দেখে বোঝার চেষ্টা করবা। তাহলে আগামী ক্লাসে আমি ফেজ শিফটের কিছু অঙ্ক দেখাবো, যদি পারো দেখে আসো, তাহলে আমি দেখাই দিব। এই যে ফেজ রিলেশনের অঙ্কগুলো, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা এই কোর্সে তো মানে খুবই ভালোভাবে লাগে, এই পুরা কোর্স জুড়ে এটা লাগবে, ফেজ শিফটের ব্যাপারটা লাগবে এই পুরা সেমিস্টারে। ভবিষ্যতেও এটা লাগবে, মানে এই জিনিসটা একদম বেসিক। তোমার পুরা 4 বছর ধরে এটা লাগবে, মানে এই বেসিকটা লাগবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই।
ঠিক আছে, স্যার অ্যাটেন্ডেন্স জি স্যার। অ্যাটেন্ডেন্স তো দেই নাই তাই না? তা তোমাদের এখানে রেগুলার স্টুডেন্ট ছাড়া কেউ আছে? কেউ তো নাই। না স্যার। আচ্ছা, আজকে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আমি আমার ক্লাসে অ্যাটেন্ডেন্সটা লিংক দিয়ে দেই, লিংক থেকে স্টুডেন্টরা অ্যাটেন্ডেন্স দেয়। তো আগামী ক্লাস থেকে ওভাবে দিবা, আজকে ম্যানুয়ালি নিচ্ছি। বুঝতে পারছো? লিংক থেকে তুমি তোমার অ্যাটেন্ডেন্স দিতে পারবে, একটা নির্দিষ্ট সময়ে অ্যাটেন্ডেন্স নিব, ওই অ্যাটেন্ডেন্সটা তোমাকে দিতে হবে। রোল নাম্বার 1 আছে তো না? জি স্যার 1 2 আছে, ইয়েস স্যার 3 ইয়েস স্যার 4 নাই, Yes, sir. 5 Yes, sir. 6 7 8 আছে, ইয়েস স্যার 8 9 Yes, sir. Asi. 10 11 Yes, sir. 12 ইয়েস স্যার 13 14 Yes, sir. 15 নাই আছে, জি স্যার। Answer, sir. 16 ইয়েস স্যার 17 Yes, sir. 18 নাই, 19 নাই, 20 Yes, sir. 21 Yes, sir. 23 আছে, 23 24 Yes sir. 24 কোথায়? Yes sir. 24. 26 25 আছে না? ইয়েস স্যার 26 25 Yes, sir. 27 28 Yes sir. 29 Yes, sir. 30 31 ইয়েস স্যার 32 33 ইয়েস স্যার 34 ইয়েস স্যার 35 Yes sir. 35 আছে, Yes sir. Yes sir. আছে sir. 36 37 আছে, 36 স্যার 37 আছে নাই, 38 প্রেজেন্ট স্যার 39 40 Sir, আমি 40 আছে। স্যার 32 স্যার 40 আছে। 32 আছে না? জি স্যার 32 আছে স্যার ঠিক আছে, তোমাদের সেকশন তো 40 পর্যন্ত না? স্যার 07 07 আছো? জি স্যার আচ্ছা দিয়েছেন স্যার। হ্যাঁ, তো আছে তো, দেখো দেখো এই যে অ্যাটেন্ডেন্স দেখা যাচ্ছে তো। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে কয়জন হলো? স্যার 30 স্যার উপস্থিত তো দুই একজন কম দেখা যাচ্ছে, অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেছে নাকি দুই একজন? স্যার জি, বের স্যার, হয়ে গেছে স্যার 30 স্যার। আচ্ছা 30, ঠিক আছে ঠিক আছে। আর কারো বাকি আছে?
ঠিক আছে, আজকে এ পর্যন্তই। স্যার আসসালামু আলাইকুম।